মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ভালোবাসার স্মরণে দেশজুড়ে নানা আয়োজন। আজ চীন যাচ্ছেন ডক্টর ইউনূস, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশাবাদ, বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। ঈদযাত্রার তৃতীয় দিনে রেল সড়ক পথে মানুষের ঢল, মহাসড়কে যানজটের শঙ্কা, সতর্ক অবস্থানে পুলিশ। এবং মাছ ধরা বন্ধ থাকায় আর্থিক সংকটে চাঁদপুরের জেলেরা, ঈদ ঘিরে দুশ্চিন্তা আরও সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোর 5:50 দিকে রাষ্ট্রপতি ও 6টার দিকে প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শন বইতে স্বাক্ষর করেন। জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী, যুক্ত হব তার সঙ্গে। শামীম, জাতীয় স্মৃতিসৌধে রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর আপনার কাছে জানতে চাই। 5:50 থেকে 6:10 পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি কিন্তু বীর শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে এবং তারপর পরে কিন্তু সর্বসাধারণের জন্য এই স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় এবং একের পর এক রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিগত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এর ইতিমধ্যে কিন্তু বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক এবং দল সংগঠন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে এবং তারা শ্রদ্ধা নিবেদন করে সবাই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। কিছুক্ষণ আগে এনসিপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শ্রদ্ধা নিবেদন করার পরে নাহিদ ইসলাম, দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে সামনে যাতে আর রক্ত দিতে না হয় সেই প্রত্যাশা করছেন এবং তিনি বলেছেন 71-24 আলাদা কিছু নয়, 71 যেটা চেয়েছিলাম জাতি সেটা পায়নি, এই জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। এবং আরও একটি কথা বলেছেন নাহিদ ইসলাম, আগামী নির্বাচন কেন্দ্র করে সেটি আপনাকে একটু জানাই, সেটি হচ্ছে যে সংস্কার ও বিচার ছাড়া কোনো একটি দলকে ক্ষমতা বসানোর জন্য শুধু নির্বাচন দিলে তা মেনে নেওয়া হবে না। তিনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বলেছেন যে শুধু সংস্কার এবং একটি দলের বিচার প্রক্রিয়া ছাড়া যদি আরেকটি দলকে ক্ষমতায় বসানোর পায়তারা করা হয় সেটি মেনে নেওয়া হবে না। এরপরে কিন্তু এর আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আজকের দিনটিকে খাটো করে দেখার চেষ্টা করছে এবং মুক্তিযুদ্ধে সবার ভূমিকা ছিল, সব দলের ভূমিকা ছিল, সব মতের ভূমিকা ছিল। সব মিলে যদি বলি যে বিভিন্ন দল সংগঠন থেকে শুরু করে ব্যক্তিগত সংগঠন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে। এখন স্মৃতিসৌধ যে প্রাঙ্গণ আছে এটি আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে। হয়তোবা কিছু কিছু ব্যক্তিগত এবং ছোটো ছোটো সংগঠন সেগুলো আসছে এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। তো ওলি, আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল সবশেষ তথ্য। জি শামীম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে 31 বার তুপধ্বনির মাধ্যমে ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার সহ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষজন। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তুপধ্বনির পর নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলার সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে
পৌর পার্কের বিজয় স্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্যরা। সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আমাদের আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যুদ্ধ শুরু হয়ে গেলেও সেই দিনের পর দুদফায় স্বাধীনতার ডাক আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পক্ষ থেকে। ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান এবং আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। ২৬ ও ২৭ মার্চের সেই স্বাধীনতার ডাক পেয়েই মুক্তি অর্জনের দৃঢ় প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হয় বাঙালি। নাসির উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের শুরু বলতে গেলে ১৯৪৭ সাল থেকে। দেশভাগের পর ইংরেজরা উপমহাদেশের মাটি ছেড়ে গেলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শোষণ চালাতে থাকে পশ্চিম পাকিস্তান। এরপর ১৯৫২তে মাতৃভাষার উপর আঘাত, এছাড়া নানা উপায়ে বঞ্চনার শিকার হয় বাঙালি। এসবেরই সম্মিলিত বিস্ফোরণ ২৬শে মার্চের ইতিহাস। ৭১-এর ৭ই মার্চের ভাষণে আকারে ইঙ্গিতে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন শেখ মুজিবুর রহমান। ২৫ মার্চ টিক্কা খান, জেনারেল রাও ফরমান আলী ও জেনারেল নিয়াজিদের মাস্টার প্ল্যানে সরাসরি বাঙালি হত্যার মহোৎসব শুরু হয়। ২৬ মার্চের প্রথম প্রহরে গ্রেপ্তার হন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিব। তার পক্ষে পরদিন সকালে চট্টগ্রাম বেতারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এম এ হান্নান। ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরপর শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। অনেক আগে থেকেই বাঙালির মনে ধিকি ধিকি জ্বলছিল মুক্তির আগুন। ২৫ মার্চ পাক বাহিনীর গণহত্যা শুরুর পর তা আরও বিস্তার লাভ করে। স্বাধীনতার ঘোষণা কানে যাওয়ার পরপরেই গর্জে ওঠে বাংলার আকাশ বাতাস। খান সেনাদের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়ায় বীর জনতা। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙালি সদস্যরাও সামিল হতে থাকেন মুক্তির সংগ্রামে। তারপরের ঘটনা কি বলি, রক্তঝরা ইতিহাস। দীর্ঘ প্রায় ৯ মাস জলে স্থলে অন্তরিক্ষে চলে বাঙালি জাতির প্রতিরোধ পর্ব। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলার আকাশে ওঠে স্বাধীনতার রক্তিম সূর্য। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। সফরে চীনের শীর্ষ বিনিয়োগকারী ও কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা হবে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রেলের ঈদযাত্রা এখনও স্বস্তি। তৃতীয় দিনেও নির্ধারিত সময়ে ছেড়েছে প্রতিটি ট্রেন। কোনোরকম ধকল ছাড়াই বাড়ি ফিরতে পারায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানিয়েছেন, সরকারি ছুটির পর বাড়তি চাপ সামলাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়ক পথের ঈদযাত্রায়ও বেড়েছে যাত্রীর চাপ। গাবতলী বাস টার্মিনালে আগের থেকে বেশি ভিড়। তবে বাসের ঈদযাত্রায় বিভিন্ন মহাসড়কে যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। এর মধ্যে গাজীপুর চৌরাস্তা ও কালিয়াকৈরে চন্দ্রাতে মাথা মোড় এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর, মুরগাপাড়া চৌরাস্তা সহ বেশ কয়েকটি মোড় অন্যতম। যাত্রী ও চালকদের দাবির প্রেক্ষিতে এসব এলাকায় সতর্ক অবস্থান থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঈদযাত্রার খবর জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। সড়ক পথের ঈদযাত্রায় যাত্রীর ভিড় কেমন এবং পরিবহন মালিকরা কি বলছেন?
যেমনটি বলছিলেন অলি, সড়কপথে ঈদযাত্রায় মোটামুটি জনসাধারণকে অনেক দেখা যাচ্ছে যে তারা গাবতলী টার্মিনালমুখী হচ্ছেন, কিন্তু এখনই আমি আপনাদেরকে দিতে চাচ্ছিলাম যে কিছু যাত্রী এখনও এসে অপেক্ষা করছেন টিকিটের জন্য, কিন্তু তাদেরকে আমি যেটা দেখতে পেয়েছি যে তাদেরকে খুব বেশি টিকিটের জন্য বেগ পেতে হচ্ছে না, যে কোনো কাউন্টার থেকে তারা টিকিট পাচ্ছেন। কিন্তু একটা অভিযোগ তারা বারবারই করছেন যে এখন প্রতিটা টিকিটের দাম 200 থেকে 300 টাকা করে বেশি দিচ্ছে। তো এই নিয়ে আমি কাউন্টারদের সাথে কথা বলেছি, কাউন্টারে যারা বসে বিক্রির জন্য, তো তারা যেটা বলছেন যে টিকিট এটা বেশি হচ্ছে না, যে অনেক সময় দেখা যায় যে অনেক ফেরত গাড়ি যখন আসে তখন খালি আসতে হয়, ওই টাকাটা তারা পুষিয়ে নিতে চান বলে তারা যেটা জানিয়েছেন। টিকিটের দামটা অনেক বেশি যাচ্ছে, এটা নিয়ে আপনার বক্তব্য? টিকিটের দাম বেশি যাবে, টিকিটের দাম বেশি 300 টাকা করে বেশি নিচ্ছে। না না, এরকম কোনো এটা হয় কি, আমি বলি বিআরটি এর যে চার্ট থাকে, মানে ঈদের আগে তো ধরেন আমাদের ওদিক থেকেও যাত্রী আসে, এদিক থেকেও যাত্রী যায়, ওই ক্ষেত্রে বিআরটি এর ভাড়া আছে দেখা গেল 700 টাকা, সেখানে আমরা 600 টাকা নিয়েও যাত্রী পাঠাই। ওদিক থেকে আসতেছে 600 করে, এদিক থেকে যাচ্ছে 600 করে, এভারেজ 1200 টাকা। গাড়ি 30 সিট আসছে, 30 সিট যাচ্ছে, ক্যাশটা কিন্তু আমার হয়ে যাচ্ছে কভার। কিন্তু এই ঈদের বাজার হলো ওদিক থেকে খালি আসে, এদিক থেকে যায় হলো যাত্রী, ওইটা ওই বিআরটি এর যে চার্টটা থাকে ওই চার্টের ভাড়াটাই নেওয়া হয়। ওই যাত্রী মনে করে সেদিন গেলাম 600, আজকে 700 কেন, এইটা তাছাড়া আর কিছু। যেমনটি বলছিলাম অলি, যে ওনাদের বক্তব্য এটা যে খালি আসতে হয় বলে তারা 200 বা 300 টাকা করে বেশি নিচ্ছে, কিন্তু এতে করে যাত্রীদের কিন্তু একটা বাড়তি একটা চাপ আসছে বলে যাত্রীরা জানিয়েছেন। আর এখনো পর্যন্ত টিকিট কালোবাজারির কোনো খবর আমরা পাইনি। এখন গাবতলী স্টেশন থেকে সময় মতো গাড়ি ছেড়ে যাচ্ছে এবং নির্ধারিত সময় তারা গাড়ি পাচ্ছে যাত্রীদের। জীবনী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নদীতে মাছ ধরা বন্ধ থাকায় চাঁদপুরের জেলেরা এবার ঈদে ব্যাপক আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। আয়ের উৎস একেবারে বন্ধ থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় কাটছে তাদের জীবন। ঈদ উপলক্ষে সন্তানদের জন্য কিনতে পারবেন না নতুন পোশাক, তবে তাদেরকে আর্থিক সহায়তা করা হবে বললেন জেলা প্রশাসক। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চাঁদপুরের মতলব উত্তর ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার এলাকায় মাছ ধরাসহ জাল ফেলা, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় ভালো নেই জেলেরা। আয়ের উৎস বন্ধ থাকায় পরিবারের ভরণ পোষণ করতে পারছেন না তারা। ঈদ উপলক্ষে পরিবারের জন্য কিনতে পারবে না নতুন পোশাক। এই অবস্থায় অনেক পরিবারই হতাশ এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নিজেদের অসহায়ত্বের কথা বলে সরকারের কাছে সাহায্য চাইলেন জেলেরা। সামনে ঈদ আয়া পড়ছে, বাল বাচ্চা খুব চিরকাচিরি করতেছে বাজার কেনাকাটা করার জন্য। তো আমরা কি বাঁচেছি কিনবো এই লক্ষণ নাই, আমাকে তো সব এখন ওসো জেলে সব ওসো। সরকার যদি আমাদের কিছু অবদান দিত তাহলে আমরা ছেলে পেলে নিয়ে ঈদ চান করতে পারতাম। এখন সরকার আমাদের প্রতি একটু তাকাইলেই হয়ে যায়। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, এখন খানা দানা আমরা খুব কষ্টে চলতে আছি। অভিযান দেওয়ার চেহারা 2 মাস, 1 মাস যাইতে গেছে, চাল ভাত দেয় না, পোলাহাইনে কান্দাকান্দি করে খাওয়ানোর লেগিয়া। অভিযান ঈদের সময় হওয়ায় জেলেদের বেশি কষ্ট হচ্ছে জানিয়ে উচ্চ পর্যায় থেকে জেলেদের জন্য নির্দেশনা আসলে সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। উচ্চ পর্যায়ে যদি কোনো নির্দেশনা থাকে যে কোনো কিছু করার এবং কোনো তাদের সুযোগ সুবিধা দেওয়ার এই চাউলের পাশাপাশি, তাহলে যখন তারা দিবে তখন আমরা তাদের মাঝে বিতরণ করব। জেলেরা চাইলে অন্য কোনো পেশায় জড়িত হতে পারে জানিয়ে জেলা প্রশাসক জানান জেলে সংগঠন সাহায্য চাইলে তাদের পাশে দাঁড়ানো হবে। আমরা চেষ্টা করব জেলেদের পাশে দাঁড়াতে। ব্যক্তিগতভাবে কোনো যদি জেলে সংগঠন আমাদের কাছে আসে যে না তাদের কর্মের অভাব আছে, তাদের খাদ্যদ্রব্যের ঘাটতি আছে, সেটাও আমরা হয়তো অন্য কোনোভাবে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব। জেলায় সরকারিভাবে নিবন্ধিত প্রায় 1.5 লক্ষাধিক জেলে রয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নীলফামারীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শপিং মলগুলোতে নারী পুরুষের উপচে পড়া ভিড়। অন্যান্য পোশাকের পাশাপাশি এবছর পছন্দের তালিকায় আছে পাকিস্তানি পোশাক। দাম নিয়ে তেমন কোনো অভিযোগ নেই ক্রেতাদের। বেচাকেনা ভালো হয় খুশি বিক্রেতারাও। ময়নুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
উত্তরের জেলার নীলফামারীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতারা ভিড় করছেন বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানে। এবারের ঈদে জায়গা করে নিয়েছে পাকিস্তানি পোশাক। পাকিস্তানি 3 পিস, 1 পিস ও টপসের কদর সবচেয়ে বেশি। পরিবারের সবার পাশাপাশি প্রিয়জনদের জন্য কিনছেন পছন্দের পোশাক। ছোট বড় সব বয়সী ক্রেতাদের ভিড়ে বেড়েছে বিক্রি, আর বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। বেচা বিক্রি আগের থেকে অনেক ভালো। আমি সাশ্রয় মূল্যে কাপড় বিক্রি করি। এই বছরে আমাদের তুলনামূলকভাবে একটু দাম হাতের নাগালের মধ্যেই আছে। ক্রেতারা বললেন, গত বছরের তুলনায় এবছর কাপড়ের দাম হাতের নাগালের মধ্যে রয়েছে। মোটামুটি কাপড় সাপড় মোটামুটি ভালো দেখা যাচ্ছে। কেনাকাটার দিক দিয়ে সুবিধা আছে, আগেরবার থেকে আরো অনেক উন্নত আছে। দোকান মালিক সমিতির এই নেতা বললেন, 20 রমজান থেকে বেচা কেনা শুরু হয়েছে, এখন দিন দিন ক্রেতাদের আনাগোনা বাড়ছে। আমাদের ঈদ বেচা কেনা শুরু হয়েছে, কিন্তু এবছরে এটা আমরা এই 20 রোজা থেকে বা 18 রোজা থেকে এটা শুরু হয়েছে বেচা বিক্রি, এবং কাস্টমারদের একটু আনাগোনা শুরু হয়েছে। শেষ সময় আরও জমে উঠবে ঈদের কেনাকাটা, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। এতে 50,144 ছাড়িয়েছে প্রাণহানি, আহত হয়েছেন 1,13,000-এর বেশি মানুষ। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী হামলায় এ পর্যন্ত প্রায় 3 শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে শিশু বিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন। এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির উদ্দিন, স্বাগত স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। আমরা দেখে নেব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কী রয়েছে। শিরোনামগুলো পড়ছি। প্রথমেই প্রথম আলো। কেউ হবেন মুক্তিযোদ্ধা, কেউ সহযোগী। মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা, মহান স্বাধীনতা দিবস আজ। স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন। সংস্কৃতির ভুবন আলোকিত করে সঞ্জিদা খাতুনের বিদায়। বিষয়টি আমরা গতকালকে জানতে পেরেছি। দৈনিক ইত্তেফাক, আবারও বলছি ডিসেম্বর থেকে জুনে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। মহান স্বাধীনতা দিবস আজ। সমকাল, ইতিহাসই স্বাধীনতার প্রেরণা। যারা বলে 71 ও 24 সমান, তারা মুক্তিযুদ্ধ করেনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ প্রতিদিন, সুশাসনই বড় অপ্রাপ্তি, স্বাধীনতার 54 বছর, মহান স্বাধীনতা দিবস আজ। সুযোগ, বহুদলীয় গণতন্ত্র পথ চলা নিশ্চিতের, ডিসেম্বর জুনের মধ্যে সংসদ নির্বাচন। দুঃখিত। যুগান্তরের শিরোনাম পড়ব, লালমনিরহাট বিমানবন্দর চালুর সময়ের দাবি, জাতীয় নিরাপত্তা ও ভূ কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। বণিক বার্তা, পাকিস্তান আমলের স্বৈরতন্ত্রের মডেল অনুসৃত হয়েছে বাংলাদেশেও, ভরকেন্দ্র সামরিক বেসামরিক আমলা। মুক্তিযুদ্ধে ভারতের নিয়ন্ত্রণমূলক ভূমিকায় শুরুতেই জন্ম নেয় অসন্তোষ। দ্য ডেইলি স্টার, ফ্রি ফেয়ার পোলস বিটুইন ডিসেম্বর অ্যান্ড জুন 2026, ভয়েসেস অফ 1971 কোলাবোরেটর্স গেটিং লাউডার। ফখরুল বলেছে কথা। আমরা শিরোনাম পড়ে আসলাম। আপনি জানেন যে আজ মহান স্বাধীনতা দিবস, বাংলাদেশের বাঙালি জাতির জন্য এক শ্রেষ্ঠ অন্যতম দিন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে। এই অনুষ্ঠান থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্বাধীনতা দিবস বিষয়ে প্রথমে কথা বলতে চাই। বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং সেটি আছে, থাকবে। সমস্ত বাঙালি জাতি দিয়েছে, দিতে হবে, তারা প্রাপ্য। কিন্তু যারা করে দিয়ে গেছে এই দেশ, যার জন্য আমরা বসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা বলছি, 54 বছরে এই দেশ অনেকেই শাসন করেছে, শোষণও করেছে, কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে স্বপ্ন বাঙালি দেখেছিল সেটিকেও পূরণ করতে পারেনি। এই অর্থেই পারেনি যে যেই দল ক্ষমতা এসেছে সেই দল এবং ব্যক্তিকে প্রাধান্য দিতে যে
দেশের শৃঙ্খলাকেও ফিরিয়ে আনতে পারেনি। আমি একটু বেশি বললাম, অনেকটা ইমোশন হয়ে গেছি বলে মনে হচ্ছে, আপনার কাছে যেতে চাই। হ্যাঁ, আপনি আসলে ঠিকই বলেছেন। যখন ৭১-এর যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেটা শোষণ বঞ্চনার বিরুদ্ধেই এক ধরনের বিস্ফোরণ। কারণ তখন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে যে শোষণ বঞ্চনা চালিয়েছিল, আমরা মেজরিটি পিপল হওয়া সত্ত্বেও আমাদের ভাষার অধিকার থেকে শুরু করে আমাদের সরকারি চাকরিতে যে ধরনের অধিকার থাকার কথা, সর্বক্ষেত্রে আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছিল। এই ধরনের এক ধরনের বঞ্চনা বা শোষণের গল্প থেকেই তো ৭১ আসলো, এবং তারপর থেকে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেলাম। তখন থেকে তো স্বপ্ন ছিল যে না, আমরা সেই শোষণ বঞ্চনার মধ্যে আর থাকবো না, সেটাই তো আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তো ৭১ হলো। আমরা তো ৭১ থেকে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেলাম। পাওয়ার পরে ৫৪ বছরের গল্পটা আসলে কি, যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে ৭১ হলো, সেই আকাঙ্ক্ষা কি পূরণ হলো? আপনি সেখানে দেখুন, ৭১ থেকে ৭৫ একটা টার্ম গেল, তারপরে দীর্ঘ সময় আসলে ক্ষমতার পালাবদল, সেনাবাহিনীর হস্তান্তর, এরপরে ৯১ পর থেকে যদিও রাজনৈতিক দলগুলোর হাতে বাংলাদেশের ক্ষমতা আসলো, কিন্তু আসলেও যে স্পিরিট নিয়ে ৭১ হয়েছিল, সেই স্পিরিট ধারণ করার মতো গণতন্ত্র এবং শোষণ বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত দেওয়ার মতো যে কর্মকাণ্ড কোন রাজনৈতিক দল কি সেটা করেছে, আপনি এখনো পর্যন্ত সেটা হয়নি। যে কারণে আমার কাছে মনে হয় এই ধরনের এক শোষণ বঞ্চনার ইতিহাস থেকে আবার সম্প্রতি আমরা দেখলাম ২৪-এর গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থানও তো এক ধরনের সেই বৈষম্যেরই কথা। এত বৈষম্য না হলে মানুষ তো একটি রাজনৈতিক দলের প্রতি এই ধরনের বিস্ফোরণ দেখাবে না, তাই না? মানুষ যে ধরনের বিস্ফোরণ দেখিয়েছে, সেটা কোটা সংস্কার আন্দোলন পর থেকে হোক না কেন, যেভাবে হোক না কেন, এক মানুষের আপনার মানুষ তো ওই ৫ই আগস্টের আশপাশের সময়টা তো বিস্ফোরণ দেখিয়েছে। এত বিস্ফোরণ হয় কিভাবে? নিশ্চয়ই সেখানেও সেই ক্ষোভ, শোষণ, বঞ্চনা, বৈষম্যহীনতা এত কিছুই ছিল বলে আপনি যেটি বলছেন, জাতি শুরু থেকে এখন পর্যন্ত প্রতারিত হচ্ছে না? হ্যাঁ, এটাই তো প্রতারণার কারণ। যে তাদেরকে যে স্বপ্ন দেখিয়ে, একটা স্বপ্ন দেখিয়ে তাদেরকে বলা হয় যে হ্যাঁ আমরা এই স্বপ্নটা দেখাবো, সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আসুন না কেন, তাদের স্বপ্ন দেখানো হয়, জাতি সেই স্বপ্ন বিভোর হয়। কারণ জাতিরও আসলে একসময় শোষণ সইতে সইতে তাদের পিঠ থেকে যায়, তখন তারা চিন্তা করে যে এই পিঠ থেকে অবস্থা থেকে আমরা সামনে কীভাবে আগাবো। তখন যদি কোনো প্ল্যাটফর্ম থেকে ডাক আসে যে আসো আমরা শোষণের বিরুদ্ধে কথা বলি, তারা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঝাঁপিয়ে পড়ার পরে কি হয়, সেইটা হচ্ছে ঝাঁপিয়ে পড়ার পরে কি প্ল্যাটফর্মটা আসে, তারা কোন ধরনের আসলে যে ওয়ার্ডটা আপনি ব্যবহার করলেন, হ্যাঁ সেই ধরনের মানে যে শোষণ থেকে তারা আসলে পরবর্তীতে মুক্তি কি পায়, কেউ বেরিয়ে আসতে পেরেছে কি সেটা এখনো পারেনি। স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পরবর্তী কখনোই না। একটি বয়সের বা একটি লেভেলের ওই সময়কার যারা ছিলেন, তাদের এটি চাওয়া ছিল, সেটি পূরণ হয়নি। এর পরবর্তী প্রজন্ম, আপনি বলছিলেন যে ৯১, ৭৫, ৯১, এর পরের যারা চেয়েছে স্বাধীনতার স্বাদ, তারাও পারেনি। আমরাও কথা বলে যাচ্ছি যে যদিও স্বাধীনতার এই টেম্পোকে ধরে কিন্তু অনেক রাজনীতি বাংলাদেশে হয়েছে। রাজনৈতিক দলগুলো স্বাধীনতার স্পিরিটকে তারা ধারণ করে রাজনীতি করেছে, বলেছে ধারণ করছি, কিন্তু সেটাকে বাস্তবায়ন করেনি, আসলে সেটা দেখা যায়। এবং আগামী প্রজন্ম এইভাবেই হয়তো হতাশা নিয়ে যাবে, কিন্তু আমরা চাই না এরকম হতাশা। নির্বাচন প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যে বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা শেষ সময় চলে আসি, আপনি যদি হ্যাঁ একেবারে যে কথাটা আপনি বলে আসছিলেন, আসলে গতকালকে ঈদ এবং ২৬শে মার্চকে কেন্দ্র করে ভাষণ দিলেন, সেখানে বললেন যে আবারও বলছি যে ২৬ ডিসেম্বর নির্বাচন। সেই কথাটা উনি অনেক আগে থেকেই বলছেন, এটার খুব বেশি পার্থক্যের বিষয় না। তবে নতুন যে কথাগুলো, নতুনভাবে যে বিষয়টা আসতে পারে, যে উনি এই সময়টার ভিতরে যদি তিনি আইনশৃঙ্খলা এবং অন্যান্য সমস্ত বিষয়গুলো, যেগুলো এখন বাংলাদেশে যে ধরনের অনিশ্চয়তা অনিশ্চয়তা কাটিয়ে উঠতে গেলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে এই সময়টাতে তিনি নিশ্চয়ই এই নির্বাচনের দিকে এগোতে পারবেন। মূল ফ্যাক্টর হওয়া উচিত আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ রাখা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আগে। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ভালোবাসার স্মরণে দেশজুড়ে নানা আয়োজন। আজ চীন যাচ্ছেন ডক্টর ইউনূস, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশাবাদ, বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। ঈদ যাত্রার তৃতীয় দিনে রেল সড়ক পথে মানুষের ঢল,
মহাসড়কে যানজটের শঙ্কা, সতর্ক অবস্থানে পুলিশ। এবং মাছ ধরা বন্ধ থাকায় আর্থিক সংকটে চাঁদপুরের জেলেরা, ঈদ ঘিরে দুশ্চিন্তা, আরও সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।